প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি করোনার এই কঠিন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আজ আমরা অনার্স প্রথম বর্ষের সাধারণ নীতিবিদ্যা এই কোর্সটি নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি নওরিন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাধারণ নীতিবিদ্যার উপযোগবাদ। আমরা এর আগের ক্লাসে উপযোগবাদ কি তা নিয়ে আলোচনা করেছি, উপযোগবাদের প্রকারভেদগুলো নিয়ে কথা বলেছি এবং জেরেমি বেনথামের যে উপযোগবাদ আছে সেটি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা জেরেমি বেনথামের পরে যে নীতি দার্শনিক আলোচনা করেছেন উপযোগবাদ নিয়ে এবং উপযোগবাদকে একটি ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন তার দর্শন নিয়ে আলোচনা করব। তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। আমরা জন স্টুয়ার্ট মিলের জীবনী সম্পর্কে অল্প জানব এবং তারপর মিলের যে উপযোগবাদ সেটি আলোচনা করব এবং মিলের উপযোগবাদ আলোচনা করতে গিয়ে আমরা বেনথামের সাথে তার উপযোগবাদের একটি তুলনা করব, যেখানে আসলে আমরা বুঝতে পারবো যে দুজনই উপযোগবাদের মতদর্শের অনুসারী হলেও তাদের মধ্যে মত পার্থক্য ঠিক কোথায় ছিল। জন স্টুয়ার্ট মিল নীতি দর্শনে যার কথা বারবার আসে, যিনি উপযোগবাদকে একটি ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন, তিনি জেরেমি বেনথামের পরে এসেছেন আলোচনায়। তার বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বই আছে, যার মধ্যে একটি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, যেখানে তিনি উপযোগবাদ নিয়ে আলোচনা করেছেন। অন লিবার্টি, সেখানে তিনি কথা বলেছেন মানুষের লিবার্টি নিয়ে, তারপরে উপযোগবাদ বিষয়ে। তারপরে তিনি নারীর অধিকার নিয়েও অনেক আলোচনা করেছেন, দ্য সাবজেকশন অফ ওমেন এই গ্রন্থে। এছাড়াও তার আরো অনেক রচনা আছে, আমি এখানে 3টি বইয়ের নাম উল্লেখ করেছি মাত্র। জন স্টুয়ার্ট মিলের জন্ম হয় 1806 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন জেমস মিলের জ্যেষ্ঠ সন্তান। জেমস মিলের সাথে কিন্তু জেরেমি বেনথামের পরিচয় ছিল এবং দুজনে কিছু সময় একসাথে কাজও করেছেন এবং জেরেমি বেনথামের উপযোগবাদী তত্ত্ব কিন্তু জেমস মিল অনেক গ্রহণ করেছিলেন এবং তিনি তার এই জ্যেষ্ঠ সন্তান জন স্টুয়ার্ট মিলকে কিন্তু সেই ধারণাগুলো দিয়েছিলেন। জন স্টুয়ার্ট মিল যখন অনেক ছোট, 3 বছর বয়স, ঠিক তখন থেকেই কিন্তু ইংরেজি ভাষার পাশাপাশি তাকে দেখা গিয়েছিল গ্রিক ভাষা এবং ল্যাটিন ভাষার শিক্ষা দেওয়া হয় এবং মাত্র 8 বছর বয়সে কিন্তু তিনি গ্রিক এবং ল্যাটিন ভাষার উপরে বইগুলো পড়া শুরু করেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একেবারে চারপাশের জগৎ থেকে বলা যায় একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে কিন্তু জেমস মিল তার সন্তান জন স্টুয়ার্ট মিলকে পড়াশোনা করাতে থাকেন। একদম গভীর অধ্যয়নে তিনি নিবিষ্ট থাকেন। জন স্টুয়ার্ট মিল তার যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো তখন উন্নত হতে থাকে এবং তিনি কিন্তু এক পর্যায়ে রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজতত্ত্ব এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, নারীর অধিকার নিয়ে আলোচনা করেছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি আলোচনা করেছেন এবং পড়াশোনার মধ্যে থাকতে থাকতে তিনি এত পড়তেন যে তিনি তার অটোবায়োগ্রাফিতে বা তার লেখায় বিভিন্ন জায়গায় বলেছেন যে 20 বছর বয়সের দিকে বা একটু যখন তিনি বয়ঃসন্ধিকাল পেরিয়ে গেছেন তখন তিনি তার উপর অত্যন্ত মানসিক চাপ অনুভব করতেন, কারণ এত পড়ার চাপ তিনি নিতেন। মাত্র 12 বছর বয়সেই দেখা গিয়েছে তিনি যুক্তিবিদ্যার বিষয়গুলো নিয়ে পড়াশোনা শুরু করেছেন, যেটা আসলে আমরা এই সময় ভাবতেও পারি না। এরপরে তিনি মারা যান 1873 খ্রিস্টাব্দে। এই যে তার পুরো জীবন আছে, তার পুরো জীবনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে উপযোগবাদ একটি উল্লেখযোগ্য আলোচনা তার। জন স্টুয়ার্ট মিলের উপযোগবাদ নিয়ে আলোচনা করার আগে আমরা এর পূর্বের ক্লাসে যে উপযোগবাদ সম্পর্কে কিছু কথা বলেছিলাম তা নিয়ে আরেকটু বলি। উপযোগবাদ কিন্তু এক ধরনের সুখবাদী তত্ত্বই বলা যায়। সুখবাদ যেরকম সুখের কথা বলে, উপযোগবাদও কিন্তু সুখের কথা বলে। আমরা দর্শনে দু ধরনের চিন্তা দেখি। একটা হচ্ছে এক ধরনের চিন্তা ভাবনা আমরা দেখি, যেমন কান্ট, তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে আমাদের কোনো কাজ করা উচিত কর্তব্যের খাতিরে, অর্থাৎ কর্তব্যের খাতিরেই কোনো কিছু করা উচিত। আবার আরেকটি ধরনের চিন্তা ভাবনা আমরা দেখি, যেটা আমরা জন স্টুয়ার্ট মিলের মধ্যে দেখি, জেরেমি বেনথামের মধ্যে দেখি, কিংবা
অনেক পূর্বে, প্রায় 2300 বছর পূর্বে, আমরা গ্রিক দার্শনিক এপিকিউরাসের মধ্যেও কিন্তু আমরা দেখি আরেক ধরনের চিন্তা, যেখানে বলা হচ্ছে যে কাজ করা উচিত ফলাফল বিবেচনা করে। এপিকিউরাস গ্রিক দার্শনিক, তিনি কাজের ক্ষেত্রে ফলাফলের কথা চিন্তা করেন। তিনি বলেন যে মানুষের কাজ এমন হতে হবে যেন ফলাফলে তার সমতুল্য সুখ দেয়, অর্থাৎ কোনো কাজ যদি সুখ দেয় তাই হচ্ছে ভালো। এখন সুখ দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু সমতুল্য সুখের কথা বলেছেন, কিন্তু উপযোগবাদ কিন্তু সমতুল্য সুখের কথা বলে না। উপযোগবাদ বলে সর্বোচ্চ পরিমাণ মানুষের সর্বোচ্চ পরিমাণ সুখের কথা। অর্থাৎ দেখা যাচ্ছে উপযোগবাদ বলছে যে আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের লক্ষ্য থাকে যে সুখকে পাওয়া কিংবা দুঃখ থেকে মুক্তি কিংবা দুঃখটাকে কমিয়ে আনা। অর্থাৎ আমরা সবসময় চিন্তা করি যে কোনো কাজ পরিণামে আমাদেরকে কি দিবে, সুখ দিবে নাকি দুঃখ দিবে। এখন পরিণাম কথাটা আসলে আসলে ফলাফল বিবেচনার কথাটা আসে, অর্থাৎ উপযোগবাদ কিন্তু ফলাফলের উপরে গুরুত্ব দিচ্ছে। কিসের ফলাফল? ফলাফলটা কি, যে সুখ দিচ্ছে নাকি দুঃখটাকে বাড়িয়ে দিচ্ছে। যদি কোনো কাজ আমাদের দুঃখ তৈরি করে বা দুঃখকে বাড়িয়ে দেয় তাহলে সেটাকে আমরা ভালো বলবো না। কোনো কাজ যদি আমাদের সুখ দেয় তাহলেই কিন্তু আমরা সেই কাজটাকে ভালো বলবো। অর্থাৎ কোনো কাজকে ভালো আমরা তখনই বলবো যদি তা পরিণামে সুখ দেয়। কোনো কাজ নৈতিকভাবে মন্দ আমরা তখনই বলবো যখন সেটি দুঃখ তৈরি করে। এখন প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে আসলে কি জীবনের পরিণামে আমরা সুখ চাই কিনা, সুখটাই কি আসলে কাম্য কিনা। আসলে দেখা যায় যে একটা ছাত্র, ধরলাম রহিম, সে পড়াশোনা করছে। তাকে বললাম তুমি পড়াশোনা করে কি করতে চাও, কেন পড়াশোনা করছো? সে বলল যে আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি পেতে চাই। তুমি কেন চাকরি পেতে চাও? কারণ চাকরি পেয়ে আমি বেশ অনেক টাকা পয়সা অর্জন করতে পারবো, আমার পরিবারকে তখন তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবো। তারপর আমি যদি প্রশ্ন করি যে কেন পরিবারের প্রয়োজন মেটাতে হবে, তোমার প্রয়োজন মিটিয়ে তোমার কি লাভ হবে, তখন কিন্তু এভাবে প্রশ্ন করতে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সে সবকিছুই করছে কিন্তু আদতে সুখ পাওয়ার জন্য বা তার দুঃখটিকে কমিয়ে নিয়ে আসার জন্য। এভাবে কোনো মানুষ যদি অন্য মানুষকে সাহায্য করে তখনও কিন্তু প্রশ্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমি দেখব সে আসলে সুখ পাওয়ার জন্যই কাজটা করছে, অর্থাৎ পরিণাম চিন্তা করছে যে সুখ পাবে কিনা। সুখ যদি পায় তাহলে ভালো, সুখ যদি না পায় তাহলে মন্দ। উপযোগবাদও সুখের কথাই বলছে সুখবাদের মতো। উপযোগবাদের এই যে সর্বোচ্চ পরিমাণ মানুষকে সুখের কথা বলছে, এই জায়গাটাতে এসে মাঝে মাঝে কিছু সমস্যা তৈরি হয়। ধরো তোমার জন্মদিন, তুমি, তোমার পরিবারের আরো বাকি 3 সদস্য আছে, তুমি, তোমার বাবা, তোমার মা এবং তোমার একটি ভাই আছে। এখন এই 4 সদস্য মিলে তোমরা ঠিক করলে যে জন্মদিন উপলক্ষে তোমরা বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাবে। এখন তুমি খেতে চাইলে নান ও গ্রিল চিকেন, আর তুমি ছাড়া তোমার পরিবারের যে বাকি 3 সদস্য আছে তারা খেতে চাইলো হচ্ছে বিরিয়ানি। এখন যেহেতু বিরিয়ানি খেতে চাওয়া মানুষের সংখ্যা হচ্ছে 3 জন এবং নান গ্রিল খেতে চাওয়া মানুষের সংখ্যা হচ্ছে 1 জন, অর্থাৎ যদি তোমরা সবাই মিলে, যেহেতু আলাদা হয়ে খেতে তো আর যাচ্ছ না, যেহেতু সবাই মিলে এক জায়গায় একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, একটা খাবারই অর্ডার করবে, তাহলে সবচেয়ে বেশি সুখ দিবে কোন খাবারটি খেলে? অবশ্যই বিরিয়ানি, যেহেতু 3 জন মানুষ সেখানে সুখ পাবে। অর্থাৎ তোমার জন্মদিন হলেও উপযোগবাদ কিন্তু বলছে যে এক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ পরিমাণ সুখটা পাওয়া যাবে হচ্ছে বিরিয়ানি খেলে, সুতরাং সেটাই খেতে যাওয়া উচিত। তাহলে দেখা যাচ্ছে উপযোগবাদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমত উপযোগবাদ ফলাফল বিবেচনা করে কাজ করার কথা বলছে এবং ফলাফলে কিসের চিন্তা করার কথা বলছে? সুখ পাওয়ার কথা বলছে, যে ফলাফলে আমরা সুখ পাচ্ছি কিনা বা দুঃখকে কমিয়ে আনতে পারছি কিনা। তারপরে উপযোগবাদ কি বলছে, যে ফলাফলে সুখ পাওয়াটা কতজন মানুষ পাচ্ছে, সবচেয়ে বেশি মানুষ পাচ্ছে কিনা। যদি একজন কষ্ট পায় কিন্তু বাকি 5 জন সুখ পায়, তাহলে 5 জন যেটাতে সুখ পাচ্ছে সেটাকে আমরা ভালো বলবো, একজন যেটাতে সুখ পাচ্ছে সেটাকে আমরা কম ভালো বলবো। এবার আমরা আসি বেনথামের উপযোগবাদের সাথে মিলের উপযোগবাদের পার্থক্য আসলে কোথায়। একটু আগে আমরা উপযোগবাদের ক্ষেত্রে বলছিলাম যে উপযোগবাদ সর্বোচ্চ পরিমাণ মানুষের সুখের কথা বলছে। বেনথাম তার যে আলোচনা আছে সেখানে তিনি বলেছিলেন বিভিন্ন 7টা ক্রাইটেরিয়ার কথা বলেছিলেন। এখানে যেমন বেনথামস
ফিলোসফিক ক্যালকুলাস আছে, যেখানে তিনি 7টি ক্রাইটেরিয়ার কথা বলেছেন, যে 7টি ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সুখকে ডিফাইন করতে পারবো বা কোনটি আমাদের বেশি সুখ দিবে সেটি নিশ্চিত করতে পারবো। এখানে কিন্তু তিনি সুখের পরিমাণের কথা বলছেন, কিন্তু সুখের গুণগত মানের কথা বলছেন না। যেমন ধরি, রূপা হিন্দি সিরিয়াল দেখছে, কোনো একটা হিন্দি সিরিয়াল সে দেখছে, আমরা জানি হিন্দি সিরিয়ালের মানগুলো এখন পর্যন্ত অত ভালো না, কিন্তু সে হিন্দি সিরিয়াল দেখছে। আর নিপা বসে বসে ঠিক একই সময়ে প্লেটো রিপাবলিক নামে একটা বই পড়ছে, খুবই ভালো মানের বই সেটি, আমরা অনেকেই সেটি পড়েছি এবং জানি যে খুব ভালো। এখন এই যে দুজন মানুষ, রূপা এবং নিপা, দুজনেই দুটো কাজ করছে, একজন হিন্দি সিরিয়াল দেখছে, আরেকজন হচ্ছে ভালো মানের একটা বই পড়ছে, দুজনেই কিন্তু সুখ পাচ্ছে। রূপাও হিন্দি সিরিয়াল দেখে খুব আনন্দ পাচ্ছে, তার খুব ভালো লাগছে, আর এদিকে নিপাও যখন প্লেটো রিপাবলিক পড়ছে সেও আনন্দ পাচ্ছে বা সুখ পাচ্ছে। এখন দুজনের সুখই ধরে নিলাম একই রকম সুখ, পরিমাণে সমান সুখী তারা পাচ্ছে। এমনও হতে পারে রূপা পরিমাণে একটু বেশি সুখী পেল, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে, দুটি কাজই তাদের সুখ দিচ্ছে, কিন্তু দুটো কাজই কি একই মানের, বা দুটি সুখই কি একই মানের, বা দুটি সুখের মধ্যে কোনটি বেশি ভালো মানের সুখ? অর্থাৎ রূপা যে হিন্দি সিরিয়াল দেখছে আর নিপা যে একটা খুব ভালো বই পড়ছে, এই দুটো সুখের মধ্যে কি আসলে কোনো পার্থক্য নেই? পরিমাণ এক হলেই দুটি সুখের গুণগত মানও এক হয়ে যাবে? বিষয়টি নিয়ে যখন আলোচনা করতে যাওয়া যায় বেনথামের ক্ষেত্রে, বেনথাম কিন্তু বলছেন যে দুটোই একই, যেহেতু পরিমাণ এক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা যখন এটিকে আরো ভালোভাবে ভাবতে যাই, মিল যখন বিষয়টি নিয়ে আলোচনা করতে যান, তিনি তখন বলেন যে না, দুটো সুখের মধ্যে পার্থক্য আছে, এবং পার্থক্যের জায়গাটা হচ্ছে গুণগত। কখনোই রূপার এই হিন্দি সিরিয়াল দেখার সুখটা, এখন যে রকম হিন্দি সিরিয়ালগুলো চলে সেগুলোর কথা আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় ঝগড়াঝাটি ইত্যাদি নানান কিছু হিন্দি সিরিয়ালের মধ্যে দেখাতে থাকে, নানান অনুষ্ঠান চলতে থাকে, সেগুলোই মুখ্য বিষয় হয়ে থাকে। আদৌ খুব ভালো চিন্তা ভাবনা করে বানানো হয় কিনা অনেক ক্ষেত্রে আমরা সন্দেহ পোষণ করি, সেই সিরিয়ালগুলোর কথা আমরা বলছি। তো রূপার সেই সিরিয়াল এবং নিপার প্লেটো রিপাবলিক, দুটোর মধ্যে যখন তুলনা করতে যাব, অবশ্যই আমরা দেখব ওটার মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। এই গুণগত পার্থক্যের কথাটা বেনথাম বলেননি, কিন্তু এই গুণগত পার্থক্যের বিষয়টি উল্লেখ করেছিলেন জন স্টুয়ার্ট মিল। এখানে এই যে বেনথামের 7টি ক্রাইটেরিয়ার কথা আছে, ডিউরেশন, ইন্টেন্সিটি, প্রনিপিংকুইটি, এক্সটেন্ট, তারপর সার্টিনিটি, পিউরিটি, এই বিষয়গুলোর কথা এখানে উল্লেখ করা আছে। আরেকটি বিষয় হচ্ছে, জন স্টুয়ার্ট মিল তিনি বললেন যে গুণগত মানের কথাটা উল্লেখ করতে গিয়ে তিনি বললেন যে কিছু কিছু বিষয় আছে যার আসলে নিজের একটা অন্তর্নিহিত মূল্য আছে। মনে করো তোমার মনে খুব দুঃখ, তুমি ঘরে বসে কাঁদছো, ধরে নাও এই সময় একজন খুব বড় এক জাদুকর তোমার সামনে আসে, এসে বলল তোমার মনে কিসের এত দুঃখ, তুমি তাকে বললে আমার এই 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 দুঃখ। তখন জাদুকর বলল যে তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে যে তুমি যেমন আছো তেমন ভাবেই মানুষের জীবন নিয়ে থাকতে পারবে, ধরো আরো 30-40 বছর বাঁচতে পারবে মানুষের জীবন নিয়ে। আরেকটা সুযোগ হচ্ছে, এই মানুষের জীবন থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, মুক্তি দিয়ে তোমাকে একটি হাইড্রা বানিয়ে দিলাম। এই যে একটা ছবি দেয়া আছে হাইড্রার, তোমরা দেখো, যে তোমাকে আমরা হাইড্রা বানিয়ে দিলাম। হাইড্রা কি? বলা হয় বায়োলজিক্যালি হাইড্রা হচ্ছে অসীম জীবনের অধিকারী, তোমাকে আমি হাইড্রা বানিয়ে দিলাম। অথবা এক জাতের জেলিফিশ আছে, সেই জেলিফিশগুলো কখনোই মরে না, তোমাকে আমি হাইড্রা বানিয়ে দিলাম। অথবা সে ইমমর্টাল জেলিফিশ বানিয়ে দিলাম, যাদেরকে মেরে ফেললে হয়তো মরে যাবে, কিন্তু বার্ধক্যজনিত কারণে যাদের আসলে কোনো মৃত্যু নেই। তো এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা বেছে নাও, হয় তুমি হাইড্রা বা জেলিফিশ হয়ে যাও, অথবা তুমি যেমন আছো মানুষের মতোই জীবনযাপন করতে থাকো। এই দুটো সুযোগ দেওয়া হলে তুমি কোন সুযোগটি গ্রহণ করবে? বেনথাম যদি থাকতেন, বেনথাম কিন্তু তিনি বলতেন হাইড্রা হওয়াটাই ভালো। কেন হাইড্রা হওয়াটা ভালো? কারণ যে মানুষ হয়ে তুমি 40 বছরে যতটুকু সুখ পাবে, হাইড্রা হয়ে তুমি যদি বেঁচে থাকো
হয়তো ১০০ বছর, ২০০ বছর বা আরো বেশি সময় যখন পার হয়ে যাবে, তখন এক সময় তুমি যে ৪০ বছরে যতটুকু সুখ পেয়েছো, অবশ্যই কোনো না কোনো সময়ে সেটা অতিক্রম করে কিন্তু হাইড্রা যেতে পারবে। ফলে দেখা যাচ্ছে হাইড্রা হয়ে থাকলে সুখের পরিমাণটা তোমার বেশি হচ্ছে। সুতরাং অবশ্যই বেনথাম যেহেতু সুখের পরিমাণটা কত বেশি হবে সেটা চিন্তা করেছেন, তিনি বলবেন যে যেহেতু হাইড্রা হয়ে থাকলে তোমার বেশি পরিমাণ সুখ তুমি পাচ্ছ, তোমার হাইড্রা হওয়াটাই উচিত। কিন্তু এখানে কিন্তু জন স্টুয়ার্ট মিল বলবেন যে না, হাইড্রা হবে না। হাইড্রা কেন না? কারণ হচ্ছে মানুষের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক ব্যাপারটি আছে, মানুষের জীবনের যে আলাদা মূল্যটি আছে, সেটি হাইড্রা হও কিংবা জেলিফিশ হও বা অন্য কোনো প্রাণী হও, সেটি কিন্তু হলে তুমি পাচ্ছ না। অর্থাৎ মানুষের জীবনের মধ্যে যে বৌদ্ধিক বিষয়টি আছে সেটি কিন্তু অন্য প্রাণীর জীবনের মধ্যে নেই। আর নেই বলেই মানুষের জীবনের পরিমাণটা অল্প হলেও, অর্থাৎ মানুষের জীবন নিয়ে তুমি যদি শতকরা 50 ভাগ সুখ পাও, আর হাইড্রার জীবন নিয়ে বা জেলিফিশের জীবন নিয়ে যদি তুমি শতকরা 80 ভাগ সুখ পাও, তারপরেও ভালো হচ্ছে যে তুমি মানুষের জীবন নেবে। কারণ বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে চিন্তা করলে মানুষ অনেক উপরের স্তরে আছে। এখানে কিন্তু আমার বেনথাম এবং মিলের মধ্যে পার্থক্য। বেনথাম যেমন সুখের শুধু পরিমাণটির কথা চিন্তা করেছেন, মিল সুখের পরিমাণের কথা চিন্তা করেননি। তিনি কিন্তু এখানে একটি বৌদ্ধিক দিক আছে এবং কোনো কিছুর অন্তর্নিহিত মূল্যটা কতটুকু সেটির উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে কি ধরনের সুখ আসলে আমাদের কাম্য, ইন্দ্রিয় সুখ নাকি বৌদ্ধিক সুখ। তিনি বলেছেন যে অসুখে সক্রেটিস হওয়ারটাই ভালো তোমার সুখী পিগ বা শূকর হওয়ার চাইতে। কারণ শূকরের জীবনের সুখী হলেও কিন্তু তার মধ্যে সেই বুদ্ধিবৃত্তিক ব্যাপারটি নেই, কিন্তু সক্রেটিসের মধ্যে তিনি অসুখী হলেও কিন্তু তার ভিতরে সেই ইন্টেলেকচুয়াল ব্যাপারটি আছে। যেহেতু আছে, সুতরাং যে কোনোভাবেই হোক সুখের পরিমাণটি নয়, গুণগত মানটি কিন্তু গুরুত্বপূর্ণ, বৌদ্ধিক দিকটি গুরুত্বপূর্ণ, ইন্দ্রিয় সুখটি নয়। তারপরে জন স্টুয়ার্ট মিল আরেকটি ব্যাপার বলেছেন, তিনি কিন্তু সব মানুষের সুখকেই গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমার সুখ যেমন গুরুত্বপূর্ণ, আমার মতো সমাজের অসংখ্য মানুষ যে আছে তাদের সুখও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই মতবাদটি দিয়েই কিন্তু জন স্টুয়ার্ট মিল বেনথামের সাথে তার মতবাদের পার্থক্যটি তৈরি করেছেন। তিনিও কিন্তু বেনথামের উপযোগবাদকে প্রাথমিক অবস্থায় গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সেটি বিশ্লেষণ করে তিনি এই জায়গাটিতে নিজেকে একটু আলাদা করে নিয়ে এসেছেন। এবং জন স্টুয়ার্ট মিল তার সমস্ত আলোচনায় নারীর অধিকার, সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলোকে উল্লেখ করেছেন, মানুষের লিবার্টি নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের আজকের জন স্টুয়ার্ট মিলের উপযোগবাদ সম্পর্কে আলোচনা এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। আশা করছি পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার ইমেইল আইডি এখানে দেয়া আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখানে ইমেইল করতে পারো। আমার ইমেইল আইডি হচ্ছে nss30bcs@gmail.com। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।